এই যে তুমি বলছো যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, এই ইনফ্লুয়েন্সার এরা কি ইনফ্লুয়েন্স করে আমাকে একটু বলবে? আমি জানি না, মানে আমি নিজেও জানি না কি ইনফ্লুয়েন্স হয়। মানুষ হওয়া এক জিনিস, আর সাকসেসফুল হওয়া এক জিনিস। আমি পরিচিত হতে আসিনি, আমি অভিনেতা হিসেবে সাকসেস পেতে এসেছি। কবি যদি পরিচালক হয়, রবীন্দ্রনাথ ঠাকুর তো একটা সিনেমা বানাতে গেছিলেন, বুঝে গেছিলেন যে আর হবে না ওনার দ্বারা। তো ওইটাই বলছি, মানে সব কিছু সবার দ্বারা তো হয় না। মানে যদি তুমি সেভাবে বলো, আমার কাছে ধর্ম হচ্ছে কর্ম, যেটা গীতাতেই আছে, মানে কর্মই ধর্ম। মানুষ দুর্বল মুহূর্তে আসলেই তবেই ঈশ্বরকে চায়, এছাড়া আর কিছু চায় না। তাহলে আমার দুর্বল মুহূর্তে আমার কাউকে দরকার নেই, নালে পরীক্ষা খারাপ হবে। যদি ভগবান ভালোই চায়, তাহলে তাকে প্রণাম না করলে আমার পরীক্ষা খারাপ হবে, তাহলে সেই ভগবান আমার প্রয়োজন কি? আমাদের যে আলোচনা দিয়ে শুরু হয়েছে সেটা আমি এখন বলতে পারবো না, তবে এটুকু দিয়ে শুরু করছি। ওয়েলকাম টু টকবক, আমি স্বরলিপি আপনাদের সঙ্গে। আমার উল্টো দিকে যে মানুষটা রয়েছে, সেই মানুষটা আমার খুব কাছের, খুব প্রিয় একজন অভিনেতা। আপনাদের পছন্দের অনেকগুলো চরিত্র সে অভিনয় করেছে, মানে দারুণ একটা মানুষ, সে দারুণ একজন বক্তা। আমার উল্টো দিকে আজকে রয়েছে দেবুদা, আমাদের সকলের প্রিয় দেবপ্রসাদ হালদার। দেবুদা, কেমন চলছে বলো? এটা হাসতে হাসতে জিজ্ঞেস করছে কেমন চলছে বলো, বুঝতেই পারছি আসলে ভালোই চলছে। ভালো চলছে বুঝতে পারছি, কিন্তু যেটা দিয়ে আমি শুরু করলাম সেটা থাক না, যেটা থাক, ঠিক আছে সেটা থাক। এবার সত্যি করে বলো কেমন চলছে? হ্যাঁ না, ভালোই চলছে, ঠিকঠাক। অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো। হ্যাঁ, আমাদের তো অনেকদিন আগেই এটা বসার কথা ছিল, হচ্ছিল না, পারছিলে না, ব্যস্ত হচ্ছিল না। হ্যাঁ, সেই জন্য না হচ্ছিল না এদিক ওদিকের কারণে। যাই হোক, আজকে হলো, থ্যাংক ইউ। বেশ ঠান্ডা পড়েছে বাইরে। ঠান্ডা, আমি তো কাতুরে। হ্যাঁ, তো মানে লেপ একদম মানে পুরোপুরি ওই মানে আমার হোল নাইটের কোনো প্রবলেম নেই আমার কাছে, কিন্তু ওই ভোরবেলা ওঠাটাই আমার কাছে একটু কষ্টদায়ক। আর শীতকালেই এগুলো হয়, ভোরের আলো দরকার পড়ে শুটে। হ্যাঁ, ডিরেক্টরদের তো একজন ক্যামেরার পেছনে একজন ডিরেক্টর বসে আছে। হ্যাঁ, ও একদিন কোন দিন ভোরের আলোয় ডেকে নিয়ে যাবে আমাকে। তো হ্যাঁ, এই বাসগুলোই আসে আর কি। হ্যাঁ, শীতকাল মানে তোমার কাছে লেপ, ঘুম আর খাওয়া দাওয়া বলতে যা ইচ্ছা খাওয়া দাওয়া করা যায় শীতকালে। এমনিতে আমি প্রচন্ড খাওয়া দাওয়ার প্রতি আমার একটা লোভ আছে, আমি একটু লোভী, কিন্তু আমি অল্প খাই। তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে দিন রোগা হয়ে যাচ্ছে, স্লিম এন্ড ট্রিম। না ঠিকঠাক আছে। এটা কম বয়সী চরিত্র করার জন্য না, আমার অত বয়স নিয়ে আমি অত, মানে আমার কাছে বয়স ম্যাটার করে না, আমার কাছে চরিত্রটা ভীষণ অ্যাট্রাক্ট করলে আমি তোমার সাথে মজা করলাম। আচ্ছা ঠিক আছে, আমি মজাই নিলাম। একটু আগে কথা হলো না, যেটা সব রকম চরিত্রে তোমাকে ফিট করে দেওয়া যাবে, ভাবলেই হলো একটু। একদম। তোমার আপকামিং কি প্রজেক্টস আসছে? আপকামিং প্রজেক্টস বলতে তথাগত মুখার্জির রাস, ওটা তথাগতদার সাথে পরপর তোমার ব্যাক টু ব্যাক কাজ হচ্ছে। এইবার মানে তথাগতদার সাথে এক্সপিরিয়েন্স কেমন? দেখো, তথার সঙ্গে আমার একটা পার্সোনাল বন্ডিং আছে। হ্যাঁ, সেটা জানি আমরা সবাই, সেটা টিমটাই। হ্যাঁ, একটা পার্সোনাল বন্ডিং আছে, তো সেক্ষেত্রে কাজটাও তখন সেইভাবে খুব ইজি হয়ে যায়। ও কি বলছে সেটা বোঝা, ও কি চাইছে সেটা বোঝা, সব কিছুই খুব ইজি হয়ে যায়। আর ওর ওয়ার্ক প্রসিডিওরটা আমার খুব পছন্দের। যে সিনেমার শুরুটা, প্রেপটা অনেকটা সময় নিয়ে করে, তারপরে আমাদের সাথে বসা, আর্টিস্টদের সাথে বসা, বারবার বসা, সবসময় যে বসে আমরা মানে কি বলবো যে অ্যাক্টিং করছি তা নয়, মানে আলোচনা, বিভিন্ন রকমের আলোচনা স্ক্রিপ্ট নিয়ে, সেখান থেকে অনেক কিছু বেরোয়। তো ওই জন্য তথার সাথে আমার কাজের এক্সপিরিয়েন্স বা তথার সাথে বন্ধুত্ব আমার ভীষণই অন্যরকম, ভালো আর কি। পরপর যেমন ভটভটি, পাড়িয়া, হ্যাঁ, তারপরে শুধু ভটভটি পাড়িয়া বলে না, ওর আরো যে কটা ছবি আছে যেগুলোতে আমি নেই, সেখানেও আমি খুব ভালোভাবে জড়িয়ে। গোপনে মৎস্যারানে আমি তো কাজ করিনি, কিন্তু গোপনে মৎস্যারানে আমি মানে খুব ভালোভাবে জড়িয়ে, মানে আমি ওদের ওয়ার্কশপ দেখতে গেছি, ওদের দিনের পর দিন সোহাম, সৌম্য আর ঋষভের ওয়ার্কশপ ওদের দেখতে গেছি, বিকজ আমার খুব ভালো লাগে ওগুলো। তো ওর কাছে সেই মানে ওই ওয়েলকামটাও পাই, ভালো লাগে। তো আমার ভালো লাগে ওর সঙ্গে কাজ। নতুন চরিত্র, মানে নতুন অভিনেতারাও নতুন নতুন চরিত্র খুঁজে পায়। হ্যাঁ, অবশ্যই ওর কাছে না ভীষণভাবে অভিনেতা, মানে চরিত্রটা ম্যাটার করে, এটা কাকে ফিট করছে, এটা কাকে যাচ্ছে, হ্যাঁ ওটা ম্যাটার করে। এবং অভিনেতাকে ও খুব ভালো বুঝতে পারে, ঠিক, ও খুব ভালো প্যাম্পার করতে পারে অভিনেতাকে, এটাও আমি খুব বুঝি। তো ওই জন্য ওর সঙ্গে কাজ করতে খুব মজা লাগে। হ্যাঁ, মজা লাগে। আর এক তথাদার কথা বলি, তোমার ফুটপ্রিন্টস দেখলাম রিসেন্ট, বেশ ভালো লাগলো। ওটা ছোট, দুটোই ছোট অবশ্য।
ও ঘোষ, তথাগত ঘোষ। তথাগত ঘোষ, তথাগত ঘোষদার গল্প বলার স্টাইলটাও আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, ওর একটা নিজস্ব ধরন আছে। হ্যাঁ, প্রত্যেকটা পরিচালকেরই একটা নিজস্ব ধরন আছে। ফুটপ্রিন্টস গল্পটাও ভীষণই আমাকে অ্যাট্রাক্ট করেছিল গল্পটা। ওর ভাবনাটা, হ্যাঁ, ওর ভাবনাটা আমার কোনোদিন মাথায় আসেনি সত্যি, তো কি করে এরা, তো সেটা শুনেই আমি ওই জন্য রাজি হয়ে যাই আর কি। তো ওর সঙ্গে আমার ওটা প্রথম প্রজেক্ট ফুটপ্রিন্টস। তো কিন্তু প্রথম প্রজেক্ট হলেও ওর সঙ্গে আমার বন্ধুত্ব অনেক দিনের, অনেক দিনের। তো সেক্ষেত্রে ওর সঙ্গে কাজ করতেও অসুবিধা হয়নি। আমার বাড়িতে এসে বসেছে অনেকবার, আর ওর চাহিদাগুলো, ওর ইচ্ছেগুলো বুঝতে আমার অসুবিধা হয়নি। তো ভালোই, মানে ওর সাথে তো হবে আবার কাজও নিশ্চয়ই। পরপর মানে শর্ট ফিল্ম করছে, আর ওর জনরাটা একটু আলাদা, মানে অন্যরকম গল্প বলার ধরন। জনরা যাই হোক, ওর ধরনটা আলাদা। হ্যাঁ, জনরা যে কোনো জনরাই হতে পারে, কিন্তু ওর ধরনটা আলাদা। ভালো, খুবই ভালো। তোমার 22শে শ্রাবণ থেকে শুরু, সেই গল্পটা আমি কিছুটা জানি। তো আমি চাই তোমার সেই সময় যখন তুমি একটা ছোট্ট চরিত্রে সৃজিত মুখার্জির কাজে যখন তুমি প্রথম কাস্ট হলে, সেইখানের জার্নিটা আমি একটু শুনতে চাই। আমি জানি পার্সোনালি, তুমি আমাকে বলেছো, আমি জানাতে চাই মানে তোমার যে স্ট্রাগলটা আজকে যে তুমি এই জায়গায় এসেছো, সেই স্ট্রাগলটা কিছুটা যদি শেয়ার করো। দেখো, আমার কি মনে হয় জানো তো, আমার মনে হয় আমরা একটা কথা খুব গুলাই, যেটা হচ্ছে স্ট্রাগল তো সারা জীবনই থাকবে না, সেটা লড়াই। হ্যাঁ, স্ট্রাগল আমি বিশ্বাস করি না এটা স্ট্রাগল। মানে তখন মনে হতো যে আমি স্ট্রাগল করছি, কিন্তু বেসিক্যালি আমি যত আমার বয়স বেড়েছে তত আমার মনে হয়েছে যে অ্যাকচুয়ালি আমরা কেউই স্ট্রাগল করছি না, মানে আমরা সবাই লড়াই করছি। ওই সময়টাও যখন আমরা প্রথম কাজবাজ খুঁজছি, আমি যখন 22শে শ্রাবণ আমার প্রথম কাজ, কিভাবে এসেছিল তোমার কাছে কাজটা, সেটা বলছি, সেটাও একটা মজার। তো আমার মনে হয় ওটা আমাকে তো কেউ বন্দুক ঠেকায়নি যে তোমাকে এই কাজ করতে হবে, তোমাকে অ্যাক্টিং করতে হবে, ফ্রিল্যান্স হিসেবে, অ্যাক্টর হিসেবে জীবন কাটাতে হবে। আমি স্ব ইচ্ছায় এসেছি। তো আমি অন্য কাজ করতে পারতাম, চাকরি করতে পারতাম, হোয়াট এভার। তো আমি স্ব ইচ্ছায় এসেছি এবং আমি বিভিন্ন কাজবাজ করেছি তার আগে, মানে অ্যাক্টিং করার আগে আমি প্রচুর অন্য রকমের অনেক কাজবাজ করেছি। তো আমার ওই জগৎটা, ওই দুনিয়াটা দেখা, বিভিন্ন রকমের মানুষ দেখা। তো আমার মনে হয় আমি স্ব ইচ্ছায় এসেছি, সেক্ষেত্রে আমার এখানে কোনো স্ট্রাগল নেই। যেটা আছে সেটা হচ্ছে লড়াই। স্ট্রাগল তারা করে যারা স্ব ইচ্ছায় কিছু করতে পারছে না। ধরো একজন যিনি রিক্সা চালাচ্ছেন, তার তো ইচ্ছে নেই, স্ব ইচ্ছায় সে কিছু করতে পারবে না আলাদা, তাকে রিক্সাটাই চালিয়ে যেতে হবে সারা জীবন। সেটা স্ট্রাগল আমার কাছে এখন মনে হয়, কারণ তাকে ভাতের জোগাড় করতে হচ্ছে। তো আমরাও ভাতের জোগাড় করছি অবশ্যই, কিন্তু আমাদের কাছে এটা লড়াই, নট স্ট্রাগল। তো এই লড়াইটা যতদিন থাকবে ততদিন আমার মনে হয় কাজ করার ইচ্ছেটা থেকে যায়, খিদেটা থেকে যায়। হ্যাঁ, কাজ করার খিদেটা থেকে যায়। তো সেটা লড়াইটা আমার থাকবে বরাবরই, এবং সেটা নিজের সঙ্গে, অন্য কারুর সাথে না, সেটা নিজের সঙ্গে। এবং তুমি যেটা বলছিলে 22শে শ্রাবণ প্রথম কাজ পাওয়ার কথা, এটার জন্য আমি অবশ্যই মানে আমি খুব থ্যাঙ্কফুল আমার এক বন্ধুর কাছে, বিক্রম। ও বেসিক্যালি তখন অ্যাসিস্ট করতো ওই সময়, এখন অভিনয় করছে। তো অ্যাসিস্ট করতো, ও সৌম্যকে চিনতো, মানে সৌম্যব্রত রক্ষিত সৃজিতদাকে অ্যাসিস্ট করছিল, তখন অ্যাসোসিয়েট ছিল। তো সৌম্যকে চিনতো, তখন সৌম্য বিক্রমকে বলে, বিক্রম ইনফ্যাক্ট 22শে শ্রাবণে একটা পার্টও করেছিল, একটা সিন করেও ছিল। তো তখন বিক্রমকে বলে যে এরকম একটা সিন আছে, একটা সিন, একজন অ্যাক্টর দরকার, তোর কি কেউ চেনা পরিচিতি আছে? তো ও তখন আমায় ফোন করে, ইমিডিয়েট ফোন করে। আর সেই সময় আমি একটা বন্ধুর বাড়িতে আড্ডা মারছিলাম, ফোন করে আমাকে বললো যে তুই কি এখন ফ্রি আছিস? আমি বললাম হ্যাঁ ফ্রি আছি, তাহলে এখানে চলে যা, অমুক বাড়িতে অমুক জায়গায় শুটিং হচ্ছে, তোকে একবার দেখবে। আমি তো আকাশ থেকে পড়ি, শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমি আকাশ থেকে পড়ি তখন, যে আমি 22শে শ্রাবণ, মানে তখন 22শে শ্রাবণ তো জানতাম না, মানে আমি সিনেমা করবো, মানে ভাবতেই পারছি না, মানে এটা কি হচ্ছে। মানে আকাশ থেকে তুমি থিয়েটার করতে? আমি কোনোদিন থিয়েটার করিনি, আচ্ছা, আমি কোনোদিন থিয়েটার করিনি, স্টেজে উঠিনি। তো আমি ওই টেলিভিশনে ছোটোখাটো পাঠ করে যাচ্ছিলাম। তো এবার আমি গেলাম, সঙ্গে সঙ্গে গেলাম, ওই অবস্থাতেই যেভাবে আড্ডা মারছিলাম ওইভাবেই গেলাম। তো ওখানে সিন শ্যুট চলছিল, তো সৃজিতদা দেখলেন,
তারপর উনি আমাকে বললেন যে তোমার কালকেই শ্যুট। পরের দিনই আমার সিনটা শ্যুট ছিল রাজারহাটে, ওখানে শ্যুট ছিল। তো ওখানে আমার কিছু ভালো ভালো মানে কিছু এক্সপিরিয়েন্স হয়েছিল, যেটা ওই সময় মনে হয়নি ভালো, কিন্তু পরবর্তী ক্ষেত্রে মনে হয়েছে খুবই ভালো। ওটার দরকার ছিল। যেটা এখন আমার মনে হয় যে এখন অনেক ইয়াং জেনারেশন খুব ইজিলি অনেক কিছু পেয়ে যাচ্ছে, সেই জন্য অনেক কিছু মর্ম বুঝতে পারছে না। তো আমার ওটা পেতে খুব কষ্ট হয়েছে, তো আমি ওই মর্মটা ওই জন্য বুঝতে পারি। তো সেই জন্য আমার মনে হয় যে এভরিথিং যেগুলো মনে হয় যেগুলো ওই সময় দাঁড়িয়ে খুব খারাপ হচ্ছে, বাট ওটা একটা দারুণ এক্সপিরিয়েন্স, যেটা ক্যারেক্টার খুব স্ট্রং করে, ঠিক ভেতর থেকে খুব জেদটা তৈরি করে। হ্যাঁ, জেদ তৈরি হয়, পেনের অ্যাকসেপ্টেন্স, রিজেকশনের অ্যাকসেপ্টেন্স আরো স্ট্রং করে মানুষকে। ঠিক। তো ওইটা আমার হয়েছে, আমার মনে হয় 22শে শ্রাবণ 2011 সাল। সেই সময় ধরো সোশ্যাল মিডিয়া অতটাও অ্যাক্টিভ, কিন্তু এখন যেভাবে অ্যাক্টিভ হয়েছে সেই রকম অ্যাক্টিভ ছিল না। তো এখন সোশ্যাল মিডিয়ার যুগে কাস্টিং মানে প্রেফারেন্সে আমরা দেখি ফলোয়ার্স। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইনফ্লুয়েন্সাররা যারা অভিনয় করেন না বা অভিনেতা নন, তারা অনেক সহজে এখন সিনেমা বা সিরিজে অনেক বেশি অ্যাকসেপ্টেন্স তাদের রয়েছে, রাদার দ্যান ট্রু আর্টিস্ট। অনেক নতুন আর্টিস্টরা রয়েছে, থিয়েটার আর্টিস্টরা রয়েছে। তো এই ক্ষেত্রে তোমার কি মনে হয় যে এটা আমাদের কি এই ইন্ডাস্ট্রির অবক্ষয়, না কি আমাদের কিসের অবক্ষয় বলতে পারো, নাকি উন্নতি? না, এটা ইন্ডাস্ট্রির অবক্ষয় আমি বলছি না। ইন্ডাস্ট্রি তো যেদিকে ট্রেন্ড সেদিকে যাচ্ছে, একদমই তাই। হ্যাঁ, অবক্ষয়টা হচ্ছে মানুষের চেতনার, মানুষের ভাবনার। এখানে একটা জিনিস আছে, জানো তো কি, আমার মনে হয় যে আমাদের রাগ আর নেচারে নেচারে তোমার ঝড়, এই দুটো যখন থেমে যায় তখন বুঝতে পারি আমাদের কি হয়েছে, তার এফেক্টটা কি হলো। তো এখন ওইটাই চলছে, ওই ঝড়টা চলছে। এই ঝড়টা যখন থেমে যাবে, এই সোশ্যাল মিডিয়া থেকে দেখে কাস্টিং করা, তখন বুঝতে পারবে যে কি ক্ষতিটা হলো। হ্যাঁ, তো ওই ট্রেন্ডে গা ভাসিয়ে দিয়েছে ইন্ডাস্ট্রি মানুষের চেতনায়। কিন্তু বেসিক্যালি এগুলো জানো তো সবই ক্ষণস্থায়ী। হলেও হচ্ছে তো, মানে সময় তো থেমে যায়, মানে হচ্ছে, কিন্তু সময় তো ক্ষণস্থায়ী। কিন্তু মানে যারা ধরো, আমি বলছি যোগ্যর জায়গা না, ধরো যাদের জায়গা পাওয়ার কথা ছিল বা জায়গা হয়তো কিছু একটা হওয়ার ছিল, সেই সময়টা বেরিয়ে গেল। না, আমি এটা বিশ্বাস করি না সেই সময় চলে যাচ্ছে। যদি তার কিছু হওয়ার থাকে তাহলে সেটা হবে। মানে আমি বিশ্বাস করি, আমি যেখান থেকে বিলং করি, আমি কোনো মতেই আমি এই মানে যতটুকু কাজ করেছি এইটুকু কাজও আমি ডিজার্ভ করি না, কিন্তু আমি পেয়েছি। কারণ আমি আঁকড়ে দাঁত কামড়ে বসেছিলাম এবং যা করার নিজেকে শার্প করার জন্য তাই করে যাচ্ছিলাম, এখনও তাই করছি। তো সেক্ষেত্রে আমি বিশ্বাস করি যে কোনো কিছুতে তুমি যদি ইনভেস্ট করো নিজেকে, তাহলে সেটা থেকে রিটার্ন আসতে বাধ্য। সেটা সময় সাপেক্ষ, সেটা সময় লাগতে পারে, কিন্তু সেটা আসতে বাধ্য। এই যে তুমি বলছো যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, এই ইনফ্লুয়েন্সার এরা কি ইনফ্লুয়েন্স করে আমাকে একটু বলবে? আমি জানি না, মানে আমি নিজেও জানি না কি ইনফ্লুয়েন্স হয় মানুষ। তো যাই হোক, এনারা ইনফ্লুয়েন্স করছেন, এখান থেকে বোধহয় কিছু পয়সাও রোজগার হয়, কিছু না অনেকটাই। হ্যাঁ, কিন্তু আজকে ফেসবুক আছে, কালকে অন্য কিছু থাকবে, তখন সেখানে এই মনিটাইজেশনটা থাকবে না, তখন কি হবে? তো তখন তাদেরকে ভাবতে হবে, কিন্তু ইন্ডাস্ট্রির জায়গায় থাকছে। তো সেক্ষেত্রে আমি যদি আজকে মনে করি যে আমি তাদের জন্য কম কাজ পাচ্ছি, ফাইন, নো প্রবলেম। কিন্তু ততদিনে তো তারা পরিচিত মুখ হয়ে যাচ্ছে। পরিচিত এক জিনিস, মানে সেখানে তো তার এইটাই আমি বলছি, পয়েন্টটাও তো বেড়ে যাচ্ছে। না, আমি এখানেই বলছি পরিচিত হওয়া এক জিনিস আর সাকসেসফুল হওয়া এক জিনিস। আমি পরিচিত হতে আসিনি, আমি অভিনেতা হিসেবে সাকসেস পেতে এসেছি। সেটা পরিচিত হয়ে হওয়া নাকি ভালো চরিত্র করে মানুষের মনে থেকে যাওয়াটা হওয়া, সেটা
নির্ভর করছে মানুষ ম্যান টু ম্যান কে কিভাবে দেখছে। দৃষ্টিভঙ্গিতে এটা একদমই তোমার দৃষ্টিভঙ্গি এবং তোমার ভিউ পয়েন্ট একদম, যে এটা ডিপেন্ড করে মানুষ টু মানুষ। আমরা দেখতে পাচ্ছি যে ধরো অভিনেতা নয়, সে হয়তো খুব ভালো স্কেচ বানায় বা খুব ভালো রিলস বানাতে পারে, এবার তাকে ঘষে মেজে তৈরি করা হচ্ছে, কিন্তু যে অটোমেটিক্যালি তৈরি রয়েছে, যে কবিতা বানায় সেও পরিচালনা করে, যে কবিতা লিখছে সেও পরিচালনা করছে, তাহলে কেন করছে? ঠিক বুঝতেই পারছো। তো কবি যদি পরিচালক হয়, রবীন্দ্রনাথ ঠাকুর তো একটা সিনেমা বানাতে গেছিলেন, বুঝে গেছিলেন যে আর হবে না ওনার দ্বারা। তো ওইটাই বলছি, মানে সব কিছু সবার দ্বারা তো হয় না। মানে একটা বেসিক ওই একটা পড়াশোনার কোর্সগুলোর মতন হয় না যে সব কিছু পড়ছো, লাস্টে গিয়ে একটা তোমাকে কোনো কিছুতে একটা তোমায় কোনো একটা সাবজেক্টে তোমাকে স্পেশালাইজেশন করতে হবে। তো ওই রকমই মানে তুমি মানে আমি অভিনয় করতে পারি মানেই আমি ছবি আঁকতে পারবো বা আমি কবিতা লিখতে পারবো, সেটাও যেমন নয়, তেমনি আমি কবিতা লিখতে পারি মানেই যে আমি সিনেমা করতে পারবো বা অভিনয় করতে পারবো সেটাও নয়, বা আমি গাইতে পারি মানে আমি অভিনয় করতে পারি সেটাও নয়। দুটো প্রফেশন আলাদা, দুটোর সাধনা আলাদা। তো আমাকে ওই সাধনাটায় থাকতে হবে, আমাকে ওই পড়াশোনাটায় থাকতে হবে, না হলে আমি তো রেসপেক্ট করছি না কাজটাকে। ঠিক, আমি যেমন একজন কবিকে রেসপেক্ট করছি তার কাজটাকে, কারণ আমি ওটা করতে পারবো না, আমি জানি না, আমি করতে পারবো না ওটা। তেমনি ওনাকেও রেসপেক্ট, বা আমি হোয়াট এভার, যিনি পেইন্টার, আমি ওটা করতে পারবো না, তেমনি পেইন্টারকেও রেসপেক্ট করতে হবে এই প্রফেশনটাকে। সো এবার তারা যদি ভাবেন যে আমি ওটা পারবো, এখন তো সেইটা সেরকমই হয়ে গেছে, যেটা আমি দেখছি অভিনয় যে কেউ পারে না, অভিনয় তো যে কেউ পারে না, সেটা আমি বলছি না, মানে এই ধারণাটা তো চলে এসছে বা এটা হচ্ছে। যারা এই ধারণাটা রাখেন তারা তো বেসিক্যালি জানেন না অভিনয় কি জিনিস, তাই জন্যই তো এই ধারণাটা রাখেন। সেটা তো ইন্ডাস্ট্রি আমাদের প্রশ্রয় দিচ্ছে, মানে এখনো তো পিচ না, ইন্ডাস্ট্রি প্রশ্রয় দিচ্ছে না, কিছু মানুষ আছে যারা প্রশ্রয় দিচ্ছে। না, আমাদের তো পিচ ডেকে তোমাকে ফলোয়ার্স দিতে হচ্ছে যে কোনো, ওইটাই বললাম, ওটা ওই ট্রেন্ড, এখন একটু ট্রেন্ড হয়েছে ওটা, কিন্তু এই ট্রেন্ডটা থাকবে না। সে তো অবশ্যই, হ্যাঁ, এই ট্রেন্ডটা থাকবে না, কিন্তু এই অভিনয়ের প্রফেশন, পরিচালনার প্রফেশন, মেকআপের প্রফেশন, হ্যাঁ মানে এইগুলো থেকে যাবে, অবশ্যই থেকে যাবে। তো তার জন্য স্পেশালাইজ লোকজনই দরকার, যাদেরকে এইটা করতে হবে, তারাও থাকবেন। এবং সেখানে কি কিছু মানে স্পেশালাইজ মানে সে এটাতে ভালো, কেউ আরেকজন অন্য কিছুতে ভালো, তো এরকম লোকও থাকবেন, মানে ডিফারেন্ট টাইপ অফ লোক থাকবে, কিন্তু অ্যাটলিস্ট কিছু জানবে, কিছু এক্সপিরিয়েন্স থাকবে, সেই রকম লোক থাকবে, সেইটাই হবে। এইগুলো আসবে আর যাবে, এটাই, আর কিছু না। যদি মানে আমি মনে করি যদি আমি নিজের কাজটা নিজের অনেস্টিতে আমি এই কাজটা করি, তাহলে ওই অনেস্টি আমাকে টিকিয়ে রেখে দেবে, আমাকে বাঁচিয়ে রেখে দেবে। ঠিক, কাজের প্রতি অনেস্টি বলছি। এবার আসি পরিচিতি বা জনপ্রিয়তাতে। তুমি সিরিয়ালও করলে, এতগুলো ভালো ভালো ব্যাক টু ব্যাক সিনেমা করলে, ওয়েব সিরিজ করলে, রিসেন্ট নিকশ ছায়াতেও তুমি অভিনয় করেছো। তোমার কি মনে হয় কোন প্ল্যাটফর্মে মানুষ তোমাকে বেশি চিনতে পারে বা তোমাকে অনেক বেশি অ্যাকসেপ্টেন্স? দেখো, আমার মনে হয় টেলিভিশন অনেক বেশি অ্যাকসেপ্টেন্স মানুষের কাছে, কারণ টেলিভিশন তো বেডরুমে, ওটা অনেক ইজি অ্যাক্সেস দেখাটা। তো সেক্ষেত্রে সত্যি যদি বলতে হয়, টেলিভিশন ডেফিনেটলি অনেক বেশি জলদি পপুলারিটি দেয় মানুষকে, সেটা ঠিক, সেটা নিয়ে কোনো মানে ডাউটই নেই। ডেফিনেটলি তুমি প্রকৃত অর্থে একেবারে জাত অভিনেতা যাকে বলে, তা আমি জানি না, মানে কি মানে, হ্যাঁ এবার কেউ নিজেকে বলে না, জাতটা কি আমি নিজেই জানি না, যাই হোক যেটাকে বলে ভালো অভিনেতা, অজাত কুজাত। তো সেখান থেকে তুমি হঠাৎ টেলিভিশনে কেন? না, প্ল্যাটফর্ম তো কোনো ক্ষতিকারক নয়, প্ল্যাটফর্ম তো খুবই ভালো। টেলিভিশনে কি না কাজ হয়েছে বলো তো একটা সময়। আমরা মুশকিলটা কি করি, আমরা ভাবি যে টেলিভিশন মানে খারাপ। টেলিভিশন খারাপ না, খারাপ হচ্ছে কন্টেন্ট, খারাপ হচ্ছে মানে আমরা যে কন্টেন্টগুলো হচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তখন রবি ওঝা ডিরেক্ট করতেন এক আকাশের নিচে, আমি তারও আগের কথা বলছি, আমি দূরদর্শনের যেসব সিরিয়াল দেখেছি, মানে অভূতপূর্ব, মানে অপূর্ব, এগুলো সব অমর সিরিয়াল। হ্যাঁ, তো টেলিভিশন খারাপ নয়, খারাপ হচ্ছে এখন যে কন্টেন্টগুলো হচ্ছে, মানুষ যেগুলো ভালোবাসছেন ওই কন্টেন্টগুলো, আমি এই কন্টেন্টগুলোর মানে বুঝতে পারি না, কোনো মানে কোথায় গিয়ে শেষ হয়, কি হয়, কিছুই বুঝতে পারি না।
তো এটাই মানে এছাড়া টেলিভিশন তো মানে কোনো অর্থেই খারাপের কোনো একদমই না, জায়গা আমি নেই সেটা মানে কখনো বলছি না। হ্যাঁ মানে তো সেক্ষেত্রে আমার মনে হয় টেলিভিশন মানে তুমি যেটা বললে যে টেলিভিশন একটা এমন এখন একটা জায়গায় আছে যেখানে একটু কন্টেন্টের চেঞ্জের হচ্ছে। এখন ওই 100 দিনের শ্যুট হ্যাঁ, এইগুলো যেটা অনেক কিছু টেলিভিশন আনছে, 100 দিনের এপিসোডে হ্যাঁ অনেকগুলো কাজ এপিসোড, হচ্ছে। হ্যাঁ তো হবে আস্তে আস্তে হয়তো এগুলোও চেঞ্জ হবে। আবার সিরিয়াল কি আবার সাহিত্য নির্ভর হবে? সাহিত্য নির্ভর হলেই ভালো হবে তারও কোনো মানে নেই। মানে বুঝতে পেরেছি, একটু আমাদেরকেও একটু সাহিত্য থেকে বেরোতে হবে আমার মনে হয়, মানে একটু কন্টেম্পোরারি ভাবতে হবে। ঠিক, মানে সিরিয়ালটাও মানে কন্টেম্পোরারি মানেই তো শাশুড়ি আর বৌমার ঝগড়া হচ্ছে তা নয়। এখন বরঞ্চ ঝগড়া অনেক কমে গেছে, কারণ বৌমা থাকে কোথায় ঘরে, সব তো রোজগার করছে। হ্যাঁ এখনকার জেনারেশন তো ওইটাই, মানে আমার মনে হয় ওই 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 টিপিক্যাল ওই শাশুড়ি বৌমার ঝগড়া এখন আস্তে আস্তে মানুষ কাটবে ওটা থেকে মনে হচ্ছে, দেখা যাক। মনে হচ্ছে। তোমার কাছে সিনেমা বলতে কি? ভালোবাসা। সিনেমা আমার একমাত্র প্রথম ভালোবাসা, একমাত্র মানে প্রথম ভালোবাসা। তোমার কি ধরনের সিনেমা দেখতে ভালোবাসো তুমি? আমি ভীষণ ট্যারেন্টিনো ভক্ত, কোয়েন্টিন ট্যারেন্টিনো ভক্ত। তো আমি ওনার ছবি ভীষণ পছন্দ করি। আমি ভীষণ বলতে পারো কি ধরনের বলবো, ভীষণ অদ্ভুত ধরনের ছবি ভালোবাসি। মানে একটু অন্য ধরনের কনসেপ্ট হলেই আমার খুব ওটা অ্যাট্রাক্ট করে। যে কোনো জনরা হতে পারে, সেটা ড্রামা হতে পারে, থ্রিলার হতে পারে, ভূত হতে পারে, যে কোনো জনরা হতে পারে, কিন্তু সেটাকে একটু যদি অন্যরকম হয়, মানে যেমন আমি যদি একটা উদাহরণ দিই, ব্রেকিং ব্যাড, ইটস টোটালি আ ড্রামা, বাট ওটা যে কি মানে সেটা মানে আমার কোনো মানে ক্ষমতাই নেই ওটা নিয়ে কিছু কথা বলার আর কি। তো ওই রকমই মানে আমার এই ধরনের সাবজেক্টস খুব ভালো লাগে। কখনো পরিচালনা করার ইচ্ছা হয়েছে? হ্যাঁ, প্রচণ্ড ইচ্ছা হয়। তাহলে কি তুমি পরিচালক রূপে দেখতে পারি কখনো? না, এখন তো নয়, এখন তো ভাবছি না। মানে পরবর্তীকালে তা জানি না, পরবর্তীকালে কে জানে কি হবে বলো তো, ভবিষ্যৎ তা আমি জানি না। পরিচালনাটা করার ইচ্ছে, মানে আমার খুব ভালো লাগে ওই ক্যামেরার পেছনের ব্যাপার আর কি। আমি তো অ্যাকচুয়ালি ক্যামেরার পেছন থেকেই সামনে এসেছি। আমি আগে ক্যামেরার পেছনে কাজ করতাম। আচ্ছা। ক্যামেরার পেছনে মানে পোস্ট প্রোডাকশন কোঅর্ডিনেটর হিসেবে আমি কাজ করতাম। ক্যামেরার ফ্লোরেও না আর কি, মানে ক্যাসেট জমা দেওয়া, সিরিয়ালের ক্যাসেট চ্যানেলে জমা দেওয়া, এই কাজগুলো করতাম। তো ওখান থেকেই আমি ক্যামেরার সামনে আসি। তো আমার ক্যামেরার পেছনের যে কোনো কাজ আমার খুব ভালো লাগে। এখনও আমি শুটিংয়ে গিয়ে লাইট কীভাবে আটকাচ্ছে ওইগুলো দেখি, আমার খুব ভালো লাগে ওদের ওই কাজগুলো দেখতে। তো আমার দেখা যাক কী হয়, জানি না। অনেক নতুন নতুন পরিচালকের সঙ্গেও কাজ করেছো, তোমার এক্সপিরিয়েন্সও অনেক জানি। আর আমি সব পরিচালকের কথা বলছি না, মানে অনেকেই আছেন, মানে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন যেহেতু ছবি করা অনেকটা সহজ, কারণ একটা সময় ছিল যারা প্রডিউসার ছিল তারা প্রডিউসারই ছিল, যেটা আমি এর আগেও অনেক পডকাস্টেই বলেছি। এখন যেমন প্রডিউসারের সংখ্যা কম, ফিনান্সারের সংখ্যা বেশি, সেই কারণে পরিচালকদের মানে অনেক পরিচালকের অনেক সুবিধা হয়েছে। তারা পরিচালক কিনা আমি জানি না, তো সেরকম তোমার অনেকগুলো ব্যাড ট্রিপও রয়েছে। এবার সেক্ষেত্রে তোমার কি মনে হয় যে এই ক্ষেত্রে আমাদের বাংলা সিনেমার মান পড়ে যাচ্ছে? মানে তোমার জানতে অজান্তে অনেকগুলো ব্যাড ট্রিপ হয়তো হয়েছে। দেখো, ব্যাড ট্রিপ প্রত্যেকটা অভিনেতার হয়। হ্যাঁ, মানে জীবনে এত কাজ করলে, যত তোমার বছর গড়াবে, যত তুমি কাজ করবে, সব কাজই ভালো হবে এরকম তো কোনো মানে নেই। কিন্তু আমার কাছে সব কাজই কাজ, অবশ্যই। হ্যাঁ, এবার সেই ব্যাড ট্রিপটা আমার হচ্ছে বিকজ ক্যাপ্টেন অফ দ্য শিপের জন্য, হ্যাঁ, মানে ডেফিনেটলি পরিচালকের জন্য। এবার সেই ব্যাড ট্রিপ প্রত্যেকের হয়, আমারও হয়েছে, আবার হয়তো ভবিষ্যতেও হবে, জানি না। বাট গুড ট্রিপগুলোকে বেশি আমি মনে রাখি। তো 2024-এর একদম শেষে আমরা আছি, ডিসেম্বর মাস। এই 2024-এ আমরা কলকাতাকে অনেক রকমভাবে দেখেছি, অনেক ঘটনা ঘটেছে। সেখানে কলকাতার মানুষ কি করতে পারে আর কি করতে পারে না সেটাও আমরা দেখেছি। তো তারপরে এসে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে 2024-এর শেষে এসে কলকাতা নিয়ে তোমার রিয়েলাইজেশন কি বা এক্সপেকটেশনই বা কি? এক্সপেকটেশন কিচ্ছু নেই কলকাতার উপর, কারণ কলকাতা ইজ এ লেড ব্যাক শহর, যাদের নিজেদের প্রতি কোনো এক্সপেকটেশন নেই।
মানুষের নিজেদের প্রতি কোনো এক্সপেকটেশন নেই, নিজেদের প্রতি কোনো এবার এই কথাগুলো না ভীষণভাবে লোকজন শুনে ভাবে কি জানে, কি বলছে, আমার নিজের প্রতি কোনো এক্সপেকটেশন নেই, মানে এইরকম মনে হয় লোকজনের শুনলে। কিন্তু আমার ওভারঅল দেখে যেটা মনে হয় যে এখন না মানুষ অনেক বেশি মানে হিউম্যান টাচের থেকে সোশ্যাল মিডিয়ার একদমই এতে চলে গেছে। তো সেখানে না আমার কাছে এক্সপেকটেশনটাও কমে গেছে। এক্সপেকটেশন মানুষ কার থেকে রাখে? মানুষের থেকে। তো মানুষ তো মানুষের সঙ্গেই সঙ্গটা করতে চাইছে না। তো সেই সঙ্গটাই যখন আর নেই, তো এক্সপেকটেশন আর কি থাকবে? তো আমার সত্যি কোনো এক্সপেকটেশন নেই। আমি মানে ইউনিভার্সের থেকে এক্সপেক্ট করতে পারি, বাট আমি কলকাতার থেকে এক্সপেকটেশন কিছু নেই। আমি ইউনিভার্স, নেচার ভীষণ বিশ্বাসী। তো আমি ইউনিভার্সে আমি বিশ্বাস করি, ইউনিভার্সে কিছু ম্যানিফেস্ট করলে সেটা ইউনিভার্স তোমাকে দেবেই ফেরত। তো তাতে আমার বিশ্বাস আছে, কিন্তু এক্সপেকটেশন আছে ইউনিভার্সের প্রতি। বাট কলকাতার শহরটার প্রতি আমার খুবই একটা ওই এক্সপেকটেশন লেস হয়ে গেছি আর কি। সোশ্যাল মিডিয়া আমাদের অনেকটাই ক্ষতি করেছে, যেমন মেন্টাল হেলথের ওপর একটা বিশালভাবে এফেক্ট ফেলেছে। যে কোনো ঘটনাকে আমরা আগে দেখলে সেটার আগে ছবি তুলি, সেটাকে ভিডিও করি, বিভিন্ন সম্পর্কে চিড় ধরছে এই কারণে। শুধু সম্পর্ক কেন, মানুষের ভেতরে হিংসে তৈরি হয়েছে, ওর হচ্ছে আমার হচ্ছে না, এরকম একটা হিংসে তৈরি হয়েছে মানুষের ভেতরে, একটা ভেঞ্জেন্স তৈরি হয়েছে। এবং একটা জিনিস কি জানো তো, এইগুলো সবই আমার যেগুলো মনে হয় সবই আমরা যে ধ্বংসের দিকে যাচ্ছি, হ্যাঁ, তো সেইগুলোই পথ, এটাই হচ্ছে একটা রাস্তা যে আমরা যে অ্যাকচুয়ালি আমরা ধ্বংসের দিকে যাচ্ছি, আমাদের যে আলটিমেটলি আর কিছু করার নেই। মানে আমরা এমন একটা জীব, যে জীবের হাতে এমন একটা যন্ত্র পড়ে গেছে, যে যন্ত্রটা আমরা সামলাতে পারছি না, সেটা হচ্ছে ইন্টারনেট। একদমই। আবার এখন এআই, হ্যাঁ, আবার এখন এআই আসছে। এআই ফিআই তো আমি কিছুই জানি না এগুলো। তো যাই হোক, তো এআই এখন গানের লিরিক্স লিখতে পারে, এআই হ্যাঁ এগুলো শুনছি সবই, তৈরি করতে পারে, স্ক্রিপ্ট লিখে দেবে নাকি, স্ক্রিপ্ট লিখে দেবে যদি সঠিকভাবে আমরা ওই ইনপুটসগুলো দিতে পারি। সে একটা স্ক্রিপ্ট লিখে দিতে পারে, সে একটা গল্প বানিয়ে তার সিনপসিস রেডি করে দিতে পারে। কি দিন আসতে চলেছে। হ্যাঁ, তো সেগুলো আসতে চলেছে, ওগুলো ওইগুলো নিয়ে ভেবে আমার কিছু হবে না। মানে আমি যখন কম্পিউটার ছিল না, তখন কম্পিউটার আসলে বাবা আর কি না কি হয়ে যাবে। তুমি লক্ষ্য করেছো কিনা জানি না, আমি ব্র্যান্ডের নাম নিচ্ছি না, কলকাতায় পুজোর সময় হোর্ডিং পড়েছিল, সেখানে এআই মডেল ছিল। আচ্ছা, গয়নার অ্যাডে। আচ্ছা, এখন মডেলও এআই। তা হবে তাহলে আর কি, মানে সেই তো অনেক প্রফেশন মানে চলে যাবে। হ্যাঁ, চলে যাবে। তো সেইটাই আমি ওটাই বলছি যে আমরা সামলাতে পারছি না আসলে, মানে এই ইন্টারনেট বা এই এত ডিজিটাল মিডিয়াম। তো ওই জন্যই মানুষ ওই সোশ্যাল মিডিয়ায় ঢুকে বসে আছে। আমি এখনও সত্যি বিশ্বাস করো, আমার সোশ্যাল মিডিয়া আমি ভীষণ উইক সোশ্যাল মিডিয়ায়। মানে আমি অত সোশ্যাল মিডিয়া সারাক্ষণ খুলে বা আমাকে কিছু না কিছু পোস্ট করতে হবে আমি একদম করি না। শুধুমাত্র আমার কাজ আসবে যখন, আমি কাজের দায়িত্ব যেটা সেটা ওইটুকু ওখানে আমি করি। আমি খুব একটা অ্যাক্টিভ নই, কারণ আমি মনে করি যে ওই সময়টা ওইখানে না দিয়ে অনেক পড়াশোনা করা যায়, অনেক কিছু জানা যায়। মানে সব জানাই যে আমাকে কাজে লাগাতে হবে তার কোনো মানে নেই, এবং আবার সব জানাই যে কাজে লাগবে জীবনে, সেটাও খুব ইম্পর্টেন্ট। মানে সেটা লাগবেই একটা না একটা সময়। তো তাই জানার যত বয়স বাড়বে তত জানার সময়টা কমতে থাকবে। তাই যত পারবো জানবো, যত পারবো শিখবো, রাদার দ্যান ওই সোশ্যাল মিডিয়ায় কে সাজুগুজু করে ঠাকুর দেখছে ওসব দেখে কি হবে। মানে ওইটাই আমার মনে হয় এখন একটা সময় নষ্টের জায়গা হয়েছে মানুষের কাছে। এবং ওটা তো ওই মানুষ দেখেও না, আমি দেখেছি জাস্ট আঙ্গুল ঘুরিয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা রিলসও কিন্তু পুরোটা দেখে না। হ্যাঁ, রিলসও পুরোটা দেখে না। মানে অ্যালগরিদমে দেখেছি, মানে যেহেতু এখন সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে হচ্ছে সেহেতু দেখছি যে 3 সেকেন্ডসের ওপরে ভিডিও দেখলে, মানে একটা ধরো 30 সেকেন্ডসের রিল বা 1 মিনিটের একটা রিলে 3 সেকেন্ডসের ওপরে দেখলে সেটা ভিউটা কাউন্ট হচ্ছে। এবার সেটার অ্যালগরিদমে একটা রিলসে 3 সেকেন্ডও মানুষও স্টে করে না। মানে মানুষের ধৈর্য ক্ষমতা এতটাই কমে আসছে। ধৈর্য নেই তো মানুষের। প্রথম দেখো, মানুষের যে ধৈর্য নেই সেটা বোঝা যায় একটা বেসিক জায়গায়, ইন্টারনেটের ওইগুলোও নয়। তুমি ধরো তোমাকে একটা, আমরা কথা বলছি তো এরকম আমরা ডিসকাস করছি, ধরো তোমার কিছু একটা মনে পড়ছে না, তুমি ইনস্ট্যান্ট গুগল করবে। ওইটাই তো বোঝা যাচ্ছে তোমার ধৈর্য নেই। আগে কি হতো, মনে পড়ছে না, আরে
কখন মনে পড়বে, আরে কখন পড়বে, আরে পেটটা পড়লোই না গুলোচ্ছে। হয়তো মনে, হ্যাঁ, ওটা মাথার মধ্যে চলতে বাড়ি থাকলো, ফিরলাম গিয়ে মনে মনে পড়লো পড়লো। কথাটা। হ্যাঁ, হ্যাঁ, তখন হয়তো মেসেজ করে বা ফোন করে, তখন তত মেসেজও ছিল না, ফোন করে বা পরের দিন দেখা হলে বলতে আরে জানিস সেটা। কিন্তু এখন তো ইনস্ট্যান্ট ওটাও দেখে নিচ্ছি, তো আমার ব্রেনটাও আমি ওয়ার্ক করছে না, মানে আমি ব্রেন যে ওয়ার্ক করছে সারাটা দিন ধরে ভাবছে ব্রেনটা, ওটা তো ব্রেন ওয়ার্ক করছে, তো ব্রেনটাও এখন আর ওয়ার্ক করছে না, তো আমরা ডাম্ব হয়ে যাচ্ছি। হ্যাঁ, এই কারণে আরও তো ওইটাই একটা বেসিক, মানে বেসিক জায়গা, ওখান থেকেই শুরু হয়েছে যে মানুষ অধৈর্য হয়ে গেছে। এখন শাকসবজিও কিনে আনছে ইন্টারনেট থেকে। হ্যাঁ, তো মানুষ, ওইটাই বলছি, আমার তো বাজার যেতে খুব ভালো লাগে, আমার বাজার দেখতে খুব ভালো লাগে। নানান রকম মানুষ দেখা যায়। হ্যাঁ, নানান রকম মানুষ দেখা যায়, শাক সবজি অনেক কিছু, মানে পুরো ব্যাপারটাই মানে আমার খুব ভালো লাগে। ওটাও যদি একটা প্রোডাকশন ডিজাইনিং ভাবো, মানে মাছের সিনেমার, পেটটাও টিপে দেখা, টিপে মাছটা কেনা, যাই হোক ওগুলো মানুষ না, করে। আমিও বাজার করতে ভীষণ হ্যাঁ, ভালোবাসি। তো ওগুলো এখন আর নেই, এখন মানুষ ওখান থেকে কিনে আনছে, এখন স্পেন্সার থেকে মানুষ শাকসবজি কিনছে। তো ওই মানে এই বদলগুলো হচ্ছে, কি করা যাবে। ওই যে একটা কথা আমরা বারবার দেখি না, বই বিক্রি হয় রাস্তায় আর জুতো বিক্রি হয় এসি দোকানে। হ্যাঁ, একদম, এটা কিছু করার নেই। মাঠ নেই, ছেলেমেয়েরা খেলা করে না। ইন্টারনেট এখন একটা রিলিজিয়ান হয়ে গেছে মানুষের কাছে। এখন রকে বসে আড্ডাটাও নেই না, আড্ডা মারে চারজন, আমি দেখেছি আড্ডা মারছে চারজনই, চারটে ফোনে, নিজেদের ফোনে মুখটা গুজে বসে আছে। তো সেটাও হচ্ছে, মানে আমি ওটাই বলছি, ইন্টারনেট এখন একটা রিলিজিয়ান। সকালবেলা উঠে যে চায়ের ভার নিয়ে খবরের কাগজ পড়তে পড়তে যে পলিটিক্যাল আড্ডা রাস্তার মোড়ে মোড়ে, যে চিত্র বারবার প্রচুর চরিত্র সেখান থেকে উঠে আসে, সেই আড্ডাও আর নেই। না, সেটাও নেই, কারণ এখন সোশ্যাল মিডিয়া, ক্যাফে হয়ে যাচ্ছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতেই তো পলিটিক্স আছে, ওখানে সোশ্যাল মিডিয়াতেই তো সব পলিটিক্যাল খবরগুলো বেরিয়ে যাচ্ছে। তো ওই মানে ওটাই বলছি, মানে পুরো দুনিয়াটাই ওর মধ্যে ঢুকে গেছে মানুষের, ওইখান থেকে মানুষ আর বেরোতে পারছে না। যখন মানুষ বেরোতে পারবে, বুঝবে যে অনেক কিছু আছে যেগুলো আমরা মিস করে যাচ্ছি। হ্যাঁ, তো ওই বললাম, একটা রিলিজিয়ানের মতন হয়ে গেছে ইন্টারনেটটা এখন। কিন্তু ইন্টারনেট কিন্তু খুব মানে পজিটিভলি ইউজ করা যায়, একদমই তাই। ভীষণ অনেক কিছু জানা যায় যেগুলো আমরা জানতেই পারতাম না যদি না ইন্টারনেট থাকতো। এই পজিটিভ দিকটাও আছে আর কি, আমি সেটাই বলছি। তোমার কাছে ধর্ম কি? মানুষকে ভাগ করে। আমার কাছে ধর্ম, যদি তুমি সেভাবে বলো, আমার কাছে ধর্ম হচ্ছে কর্ম, যেটা গীতাতেই আছে, মানে কর্মই ধর্ম। আমি যা কাজ করব আমি ততটুকুই পাবো, সেটাই আমার ধর্ম। কিন্তু যে ধর্মের কথা মানুষ বলে, সেটা মানুষকে ভাগ করা ধর্ম। তুমি হিন্দু, আমি মুসলমান, ও খ্রিস্টান, এ তো মানুষকে ভাগ করছে। তো ওই ধর্মে আমি বিশ্বাস করি না। এখন যেটা আমরা সোশ্যাল মিডিয়াতেও ছিলাম, হ্যাশট্যাগ যে ট্রেন্ড আমরা যেটাকেও বলি, এখন প্রচণ্ড রকমভাবে একে অপরকে অ্যাকিউজ করা, সেই ধর্মকে নিয়ে আরও বিভেদ, ভারত বাংলাদেশ বলো বা যা কিছু নিয়ে একটা হোক, ভীষণভাবে ট্রোলিং বিষয়টা চলে এসছে, যে ক্ষেত্রে ভেদাভেদটা আরও অনেক বেশি বাড়ছে। না, ট্রোলিং এর জন্য ভেদাভেদ বাড়ছে না। ট্রোলিং বলতে আমি কি বলছি, আমি আমার ফিডে কারণ এখন যেহেতু পডকাস্ট চলছে, সেহেতু অনেক কিছু সার্চ করতে হয় বলে আমার ফিডে অটোমেটিক্যালি অনেক কিছু আসে। আচ্ছা, যেমন ধরো ভারত থেকেও একটা মানে আমাদের বাঙালিদের মধ্যেও বলছি কি বাইরের বলছি, যে একটা ট্রেন্ড আছে যেরকম বিভিন্ন রকম পোস্ট করা, ঠিক আছে, এটা আমি আগে কোনো দিন দেখিনি। যবে থেকে পডকাস্ট হয়েছে, এই পডকাস্টে যেমন বিভিন্ন প্রফেশনের মানুষজন আসে, এই চেয়ারে তুমি যেমন একজন অভিনেতা হয়ে বসছো, এই চেয়ারে তোমার বিপরীতধর্মী একজন মানুষ বসে, সে একজন জ্যোতিষী, চরম ঈশ্বরে বিশ্বাসী, আর চরম তুমি মানে ঈশ্বর বিশ্বাস করো না। তো এরকম বিভিন্ন মানুষজনের সাথে মিশতে হয় বলে বা সেই বিষয়গুলো নিয়ে জানতে হয় বলে, তো আমার ফিডে অটোমেটিক্যালি আগে শুধু সিনেমা আসতো, এখন অনেক কিছু চলে আসছে। স্বাভাবিক। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে অনেক বেশি বিদ্বেষ তৈরি হয়েছেও এই সোশ্যাল মিডিয়া ঘিরে। তৈরি হয়ে যায় তো সোশ্যাল মিডিয়া, এটা পুরোটাই তো তোমার ওইভাবেই প্রোগ্রামিং করা, যে তুমি কি সার্চ মারছো, সেই সার্চ ইঞ্জিনে কিভাবে আসবে, ওইগুলোই আসবে। কি প্রশ্নটা করেছিলেন না, ভুলে গেলাম। বললাম তোমার কাছে ধর্ম কি? ও হ্যাঁ, ওইটাই তো বললাম, ধর্ম মানুষকে ভাগ করেছে। মানে আমার কাছে ধর্ম, কর্ম ছাড়া ধর্ম বলে কিছু নেই আমার কাছে। তুমি কর্মাতে বিশ্বাসী? আমি একদম কর্মতে বিশ্বাসী, কর্মাতে বিশ্বাসী। হ্যাঁ, একদম। তুমি ঈশ্বর বিশ্বাস করো না? একদম না। কিন্তু মানুষ যখন দুর্বল মুহূর্তে আসে, মানুষ দুর্বল মুহূর্তে আসলেই তবেই ঈশ্বরকে চায়, এছাড়া আর কিছু চায় না। তাহলে আমার দুর্বল মুহূর্তে আমার কাউকে দরকার নেই। পরীক্ষার আগে কি বলে বেরোতে? ওটা তো মানুষকে ভয় দেখানো,
ওটা তো আমাদের বাবা মারা আমাদেরকে ভয় দেখায় যে ঠাকুরকে প্রণাম করে বেরো, নাহলে পরীক্ষা খারাপ হবে, ফুলটা নিয়ে হ্যাঁ দইয়ের ফোঁটাটা নিয়ে, নাহলে পরীক্ষা খারাপ হবে। যদি ভগবান ভালোই চায় তাহলে তাকে প্রণাম না করলে আমার পরীক্ষা খারাপ হবে, তাহলে সেই ভগবান আমার প্রয়োজন কি? ঘুষ দিতে হয়তো ভগবানকে, আমার এইটা হলে তোমার আমি পুজো দেব। অ্যাবসলিউটলি, পুরোটাই ঘুষের ওপর। তো সরকারি কর্মচারী আর ভগবানের তফাৎটা কি? আমার কাছে সরকারি কর্মচারীও ভগবান। খুব ভালো ছিল। হ্যাঁ, যাদেরকে ঘুষ দিয়ে ফাইল এদিক ওদিক করাতে হয়, তাদের পুলিশ ঘুষ দিতে হয়, তো ও ভগবান তাহলে একদম। হ্যাঁ, তাহলে ভগবান বলে আমি বিশ্বাস করি না কিছু। তাহলে তোমার কাছে ভগবানের ডেফিনিশন কি? নেচার। নেচার, একদম। একটা তো গড পার্টিকেলস নিশ্চয়ই রয়েছে যেখান থেকে পুরো কিছু গড পার্টিকেলস নেই, কোনো গড কি আবার গড পার্টিকেল কি? মানে আমি তো দেখিনি, আমি যদি দেখায় কেউ আমাকে, আমি বিশ্বাস করব। ফিলোসফার্স ছিলেন আগে সবাই, দার্শনিকেরা সবাই, সেখানে অনেক কিছু সায়েন্স আছে যেগুলো আমরা, হ্যাঁ, যেগুলো আমরা সায়েন্সটাকে ইগনোর করে রিলিজিয়ান বলেছি, বিকজ মানুষ রিলিজিয়ানকে ভয় পাবে, ভয় সেটাকে মানবে। একদমই তাই। তো তাকে দাবিয়ে রাখা যাবে। তো হ্যাঁ, দাবিয়ে রাখার জন্যই ধর্ম এসছে। তো আমি সায়েন্সটাকে বরঞ্চ অনেক বেশি বিশ্বাস করবো রাদার দ্যান রিলিজিয়ান, মানে রিলিজিয়াস যেসব জিনিসপত্র। আচ্ছা দেবুদা, তুমি এতগুলো নেগেটিভ ক্যারেক্টার করেছো যেগুলো প্রচন্ড ডার্ক, তো তুমি প্রিপারেশন কিভাবে নাও? হ্যাঁ, প্রিপারেশন বলতে দেখো, আমার কাছে না, আমি যখন স্ক্রিপ্ট পাই তখন আমি কিছু প্রিপেয়ার করি না। মানে তুমি কোনো মেথড ফলো করো, নিজের ওন মেথড? না, মেথড তো অবশ্যই লাগে, কিন্তু মানে আমার বক্তব্য হচ্ছে যে স্ক্রিপ্টটা হচ্ছে একটা গাইডলাইন। তো স্ক্রিপ্ট পাওয়ার পর প্রিপারেশনটা আমার হয় হচ্ছে যে আমি চরিত্রটাকে কিভাবে, আমি চরিত্রটা কিভাবে হব। এবার এই প্রিপারেশনটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে আমার যখন আমি কোনো কাজ করছি না, মানে যখন আমার কোনো শুটিং নেই, যখন আমি ফাঁকা বসে আছি, ওইটাই হচ্ছে আমার প্রিপারেশন। ওই যাপনটা, ওই যে জীবনটা আমি যাপন করছি, ওই যাপনের সময়টা আমার প্রিপারেশন যে কোনো চরিত্রের। ওই জন্য বিভিন্ন রকমের মানুষ দেখা এবং বিভিন্ন রকমের জিনিসপত্র পড়া, বিভিন্ন রকমের দুনিয়ার জিনিসপত্র, বিভিন্ন রকমের সিনেমা, সব কিছুই দেখাটা, ওই প্র্যাকটিসটা আমি যখন কোনো কাজ করি না তখন করি। তো যে কারণে আমার যখন কোনো চরিত্র আসে, সেটা ওই ডটসগুলো কানেক্ট করতে আমার একটু সুবিধে হয়। মানে আমি ওই পাওয়ার পর আমি প্রিপেয়ার করলাম, আমার কাছে স্ক্রিপ্টটা না একটা প্রশ্নপত্র যেখানে উত্তর দিতে হবে, তারপর আমার কাছে কোনো প্রিপারেশান নেই। প্রিপারেশানটা হচ্ছে আমি যখন কি করছি সারাটা বছর, যখন কোনো কাজ করছি না, তো ওইটা আমি কিভাবে নিজেকে কাটাচ্ছি, নিজের জীবনটা, সেটা আমার কাছে মনে হয় প্রিপারেশন। কারণ অভিনয় জীবন ছাড়া আর কিছু না। অভিনয় কোনো শেখানো যায় না, কোনো ইনস্টিটিউট অভিনয় শেখাতে পারে না। ঠিক। একটা বিদেশি ইন্টারভিউতে বলছিলেন একজন অভিনেতা যে অভিনেতারা হচ্ছে সব থেকে স্বার্থপর। বলছে আমি যখন আমার মা মারা গেছে, আমি তখন আয়নায় গিয়ে নিজেকে দেখছি আমি কিভাবে কাঁদছি, হাউ আই ফিল। এটা হতে হবে, কারণ এটা আমার একটা অদ্ভুত ঘটনা আমি শেয়ার করি। আমার মা মারা গেছেন। আমার মা মারা যাওয়ার আগে বিভিন্ন কারণে মার অপারেশন হয়েছে, মানে হাঁটু হয়েছে, কোমর হয়েছে। তো লাস্ট অপারেশনটা হাঁটুরই হয়েছিল। তো মার যখন অপারেশন হয়, আমি যখন মাকে ওই ভিজিটিং আওয়ার্সে যখন দেখতে যেতাম, আমি ওই একটা লম্বা করিডোর দিয়ে হাঁটছি, আমার রেগুলার বেসিসে মনে হতো আর কি, যে কেউ আমার মাকে আমার থেকে টেনে নিয়ে যাচ্ছে, আর আমাকে মা বাঁচাতে বলছে, আর আমি দেখছি সেটা। তো এটা যদি একটা সিন হয় কীরকম লাগে। তো এটা স্বার্থপর না হলে কেউ ভাবতে পারবে না, অসম্ভব। এটা কিন্তু সত্যি কথা, যে কোনো ঘটনাকে কিন্তু মনে হয় একটা সিন চলছে। হ্যাঁ, মানে আমার কোনো রকম কোনো শুরু এরকম নয়, কোনো কমেডি কিছু, মানে কিছু আড্ডাতে কমেডি মানে সিকোয়েন্স হলো, এটা একটা সিন হলে ভালো হতো। একদমই তাই। হ্যাঁ, তো এইরকম হতে বাধ্য। মানে যে কোনো, যদি কেউ শিল্পী হয়, আমি নিজেকে শিল্পী এখনো বলি না, কিন্তু যদি কেউ সেই চর্চাটায় থাকে, তাহলে তার মধ্যে এখনো, মানে তার মধ্যে সেইটা আসতে বাধ্য। মানে এটাকে স্বার্থপর বলবো না কি আমি জানি না, তবে যদি আপাত দৃষ্টিতে মনে হয় স্বার্থপর, তবে আমি স্বার্থপর, অবশ্যই আমি তো স্বার্থপর। ঠিক কথা। স্বার্থপর না হলে নিজেকে এভাবে আপগ্রেড করতে বা এভাবে তৈরি করা যাবে না। জানি না, যদি এটা সমাজ বলে স্বার্থপর তো স্বার্থপর, আমি জানি না।
এটাই আমি জানি না কি। দেবুদা, তোমার প্রথম প্রেম কিরম ছিল? বাবা, প্রথম প্রেম তো স্কুল লাইফের প্রেম, ওটা এগুলো আর এখন কেউ পাবে না। এখনকার এই একদমই স্কুল না। লাইফের প্রেমটাও এখন কেউ পাবে না। স্কুল লাইফের প্রেমটা তো খুবই মজার ছিল, মানে তখন স্কুল ছুটি হওয়ার পর একটা দেখা, এবং ওই মানে আমার স্কুলের প্রেমিকা যে মানুষটি ছিল সে স্কুলের কাছেই থাকতো। আচ্ছা স্কুলের আচ্ছা, তুমি কখনো সাইকেল নিয়ে গার্লস স্কুলের সামনে না গেছো? না কোনোদিন যাও না, না? আমার ওই ভদ্র ব্যাপারগুলো ছেলে ছিলে? না। আমি অনেক বেশি খেলাধুলা, অনেক বেশি মারপিট, হ্যাঁ মানে এইসবে ব্যস্ত ছিলাম। হ্যাঁ, মানে বদমাইশি ফাটিয়ে দেবো, মেরে ফাটিয়ে দেবো? না, আমি মেরে ফাটাবো না, আমার হয়ে মেরে ফাটাবে। ও বাবা, হ্যাঁ মানে আমার এই চেহারায় আমি আর কি মারবো। তো এই সেরকম না, কিন্তু আমার বন্ধু বান্ধবরা ছিল যারা খুব মানে আমার হয়ে কথা বলতো এবং আমার জন্য ছিল আর কি। তারা স্কুলের সময় আমাদের একটা গ্রুপ ছিল স্কুলের, যে গ্রুপটা খুব নোটোরিয়াস একটা গ্রুপ। ওই গ্রুপটার মধ্যে কোনো প্রেম ছিল না, কোনো কিছু ছিল না। তাদের শুধুমাত্রই ছিল হচ্ছে যে স্কুল বাঙ্ক করে সিনেমা দেখতে যাওয়া, স্কুল বাঙ্ক করে খেলা, লেকে খেলতে যাওয়া, একটু স্কুল বাঙ্ক করে বাজে সাজে একটু মাঝে মধ্যে একটু বিয়ার খাওয়া। হ্যাঁ, তো হ্যাঁ ধরাও পড়েছি বিয়ার খেতে গিয়ে লেকে। তো এইগুলো করতাম। এবার এই মজাগুলো ভীষণভাবে আমি মিস করি, যে ওই যে রেস্ট্রিকশন ভাঙার একটা মজা, তারপর ধরা পড়া, তারপর তার জন্য মার খাওয়া। মানে আমাদের স্কেলের বাড়ি দিত গাঁটে গাঁটে, ধরা পড়েছি যখন, মানে কনুইয়ের গাঁটের স্কেলের বাড়ি। তো ওই সময়গুলো এখন সত্যি খুব মিস করি। আর এখনকার বাচ্চাদের তো গায়ে হাতই দেওয়া যাবে না, মারলেই কেস হয়ে যাবে। না, তো যাই হোক, তো এখনকার বাচ্চারা আমাদের মতন বদমাইশিও করতে পারবে না, সেই সাহসটাও নেই। আমরা যা করেছি স্কুলে, তো সেই সাহসটাও নেই। তো আমরা ওই জন্য আমাদের ওই সাইকেল নিয়ে স্কুলের মেয়েদের স্কুলের সামনে যাওয়ার দরকার পড়তো না, বরঞ্চ মেয়েরা আসতো আমাদের কাছে। হ্যাঁ, তো হ্যাঁ মানে আমাদের গ্রুপটাই ওরকম ছিল, আমরা কেউ ওই দিকে অত নজর ছিল না প্রেম করবে ওই দিকে। আমাদের কোয়েট স্কুল ছিল, বুঝলে তো? আচ্ছা, সেই জন্যই। হ্যাঁ, আমাদের কোয়েট স্কুল ছিল। তো একে ঘোষ, আমি একে ঘোষের স্টুডেন্ট, একে ঘোষ মেমোরিয়াল। তো আমাদের কোয়েট স্কুল, ছোটবেলা থেকে আমরা একসঙ্গে মানে পড়ছি। এগুলো সাধারণত বয়েজ স্কুলে বেশি হয়। হ্যাঁ, তো আমাদের ওই জন্য আমাদের ওইসব কিছু ছিল না। হ্যাঁ, বিষয়টা খুবই জলভাত। আর তো কিন্তু যখন ওই প্রেমটা যেটা হয়েছিল, সেটা তো আমার থেকে জুনিয়র মেয়েটি যার সঙ্গে প্রেম হয়েছিল, তো সে থাকতো পেছনেই। তো ওই লুকিয়ে চুরিয়ে দেখা, তারপর পুরো স্কুল জেনে গেল আমাদের ব্যাপারে, স্টাফ রুম, টিচার্স রুম সবাই জেনে গেল আমাদের ব্যাপারে। তো আমি যেহেতু সিনিয়র, আমাকে সব টিচাররা ভীষণভাবে আমাকে দোষারোপ করেছিল যে এরা বাচ্চা মেয়ে। তো যাই হোক, সেটা 7 বছর ছিল ওই প্রেমটা। হ্যাঁ, অনেক বছর প্রেম করেছিলাম ওটা। তো স্কুলের প্রেম, খুবই ইনোসেন্ট প্রেম ওগুলো আর কি। হ্যাঁ, দেখা করার সুযোগ থাকতো না তখন, একদমই তাই। আর আমার তো ল্যান্ডলাইনও নেই তখন বাড়িতে। তো ওই যে ওইটুকু সময়, এবং খুব মজার ঘটনা এটা, আমার এক বন্ধু, আমার ছোটবেলার জীবনের প্রথম বন্ধু আর কি, ওর নাম প্রতীক। ও 10 টাকা করে পেত স্কুলে বাস ভাড়া যাতায়াতের। এবার ওই 10 টাকাটাও বাঁচাতো, ও হেঁটে যেত, হেঁটে আসতো। 10 টাকাটা কী করতো, 10 টাকাটা আমায় দিত স্কুল থেকে ফিরে, আমিও ফিরে আসতাম। আর আমাদের ওখানে একটা এসটিডি বুথ ছিল, সেই এসটিডি বুথটা মিনিটে 2 টাকা নিত। কিন্তু আমার থেকে স্টুডেন্টস, আমি এত রেগুলার হয়ে গেছিলাম যে আমার থেকে স্টুডেন্টস কনসেশন হিসেবে মিনিটে 1.5 টাকা নিত। তো এই 10 টাকায় তখন অনেক কথা বলতাম, ওর 10 টাকায়, আমার কাছে টাকা নেই। ওর ওই যে 10 টাকা, ওই 10 টাকার ইনফ্যাক্ট ওর যাতায়াতের টাকা দিয়ে জন্মদিনের গার্লফ্রেন্ডকে ক্যাসেট গিফট করেছি, রাজেশ খান্নার গান। হ্যাঁ, মানে এইগুলো সব আমার কাছে টাকা নেই তো, কিন্তু ওই বন্ধুটা আমার জন্য ছিল। এখন কোনোভাবেই মানে পসিবল না, বাচ্চাদের মধ্যেও নেই এই ধরনের বন্ধুত্ব, আর পাওয়া সম্ভব না। এখন তো বাবা মারা বলে যে ও করতে পারছে, তুই পারছিস না। হ্যাঁ, এই ধরনের বন্ধুত্ব বাবা মা, মানে আমাদের বাবা মারা এই ধরনের কখনো বলতো না যে ওটা পাচ্ছে তুই কেন এটা পাচ্ছিস না। একদমই তাই। তো আমি এই ধরনের বন্ধুত্ব বোধহয় এখন আর কেউ পাবে না। মানে আমার বন্ধু এরকমও হয়েছে, আমার কলেজে ভর্তি হব, আমার নবীনার সামনে দাঁড়িয়ে আছে, আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে সিনেমা দেখতে গেছি। হ্যাঁ, মানে আমার কলেজে নাম বেরিয়ে গেছে, আমার মা খুঁজে পাচ্ছে না আমাকে, কারণ তখন তো ফোন নেই। হ্যাঁ, খুঁজে পাচ্ছে না আমাকে। সুবিধা ছিল কিন্তু ফোন না। হ্যাঁ, না, কিন্তু মা জানতো আমি প্রেম করছি। আচ্ছা, আমি বাড়ি থেকে লুকিয়ে কিছু প্রেম করিনি। ও আচ্ছা, বেশ। হ্যাঁ, তো খুঁজে পাচ্ছে না, শুধু মা জানতো আমি সিনেমা দেখতে গেছি গার্লফ্রেন্ডকে নিয়ে নবীনাতে, এই শোটায়, অমুক শোয়ে দেখতে গেছি।
তখন 3টে করে শো, 12টা 3টে, 3টে 6টা, 6টা 9টা এরকম শো হতো। ম্যাটিনি শো, মর্নিং শো, নাইট শো? মর্নিং, ম্যাটিনি, নাইট। হ্যাঁ, 6টা 9টা অবধি হতো, নবীনায় আর 9টা 12টা নেই, ছিল না, 6টা 9টা। তো ওই ওরকম দুপুরের শো বোধহয় 12টা 3টে না 3টে 6টা এরকম একটা কিছু দেখতে গেছিলাম। ওকে বেরিয়ে দেখছি আমি দাঁড়িয়ে, আমার বাবাও তখন নেই, বাবা বাইরে, কলকাতার বাইরে। তো ওকে দেখছি, ও আমার 12টা 3টে এক্স্যাক্টলি মনে আছে, কারণ তখনও কলেজ বন্ধ হয়নি। নবীনা থেকে বেরিয়ে দেখছি ও দাঁড়িয়ে আছে। আমি বললাম, তুই এখানে দাঁড়িয়ে আছিস কী করতে? এই প্রতীক, ওই বন্ধুটাই। বলছে, আরে তোর কলেজে নাম উঠেছে, তাড়াতাড়ি যা। ও এটিএম কার্ডটা দিয়ে দিল, ওর বললো টাকা তুলে তাড়াতাড়ি গিয়ে ভর্তি হ। তো ও আমার এরকম বন্ধু, ও দাঁড়িয়ে আছে কখনো আমি বেরোবো হল থেকে, আমি ভর্তি হব। হ্যাঁ, তো এরকম বন্ধুত্ব সত্যি পাওয়া খুব মুশকিল। এখানে আমাদের বাবা মারা অনেকটা, এখনের জেনারেশনে বাবা মারা অনেকটা দায়ী। হ্যাঁ, মানে আমি বন্ধুদের কাছে সত্যি খুব কৃতজ্ঞ। আমার যে বন্ধু সার্কেল, ছোটবেলার বন্ধু সার্কেল, শুধু এও নয়, প্রতীক নয়, আরও যারা বন্ধু বান্ধব আছে, জয়দীপ, জয়ন্ত, আমি ওদের সবার নাম নিচ্ছি, তো রনিত, আরও আছে কয়েকজন। তো এরা সবাই আমাকে ভীষণ হেল্প করেছে কোনো না কোনো সময়, মানে ধরো যখন জীবন প্রথমে শুরু করছি, কাজ বাজ নেই, ওরা কাজ করছে, ধার দিয়ে হেল্প করেছে, যে ধার আমি কোনোদিন শোধও করবো না। মানে আমি এই বন্ধুদের বলেও দিয়েছি, তোদের এই টাকাগুলো আমি কোনোদিন দেবো না, কারণ এই ধার আমি কি করবো শোধ? ওদের এই টাকা দিয়ে কি হবে? এই টাকা ওদের আর প্রয়োজনও নেই, আর এই টাকা দিয়ে এই ঋণটা শোধ হতে আমি চাই না। এই ঋণটা আমি রেখে দিতে চাই, কারণ এই ঋণটাই আজকে আমাকে হেল্প করেছিল দাঁত কামড়ে পড়ে থাকতে অভিনয়ের জন্য। তো ওই ঋণগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে রাখার জন্য সারা জীবন। এইটা এই নস্টালজিক হয়েই থেকে যাবে, এই বন্ধুত্ব বা এই আড্ডা বা এই ইনভলভমেন্ট, এটা কিন্তু এখন কোনোভাবেই পসিবল না। মানে এই ইনভলভমেন্টটা না রক্তে ঢোকা ইনভলভমেন্ট, মানে এমন নয় যে ওর সঙ্গে আমার রোজ কথা হয়। মানে ওই ইনফ্যাক্ট এখন কলকাতায় থাকেও না, ম্যাক্সিমাম বন্ধু বান্ধব আমার কলকাতায় থাকে না, কিন্তু 2-1জন থাকে, কিন্তু তাদের সঙ্গে যারা থাকে তাদের সঙ্গেও রোজ কথা হয় না, দেখাও হয় না। কিন্তু একটা অদ্ভুত নারীর টান যেটা বলে, এইরকম বন্ধু বান্ধব সত্যি এখনকার বাচ্চারা পায় না বা পাচ্ছে না। এখন ভিডিও গেমস, ফোন, এখন বাচ্চা কাঁদলে তাকে ফোন দেখিয়ে খাওয়া। হ্যাঁ, আর আপব্রিঙ্গিংটাও এরকম হয়ে যাচ্ছে না, মিশতে দেওয়া হচ্ছে না, বন্ধু বান্ধব নেই এখন। বাচ্চারা সব থেকে বেশি বন্ধুবান্ধবদের মধ্যে ঝগড়া হলে সেটা বাড়িতে আসছে। একদমই তাই। আমরা যখন বাড়িতে নিয়ে যেতাম, আমরা উল্টে মার খেতাম। হ্যাঁ, মাঠেরটা মাঠে বোঝ, বাড়িতে আনবি না। প্রচুর মার খেয়েছি, প্রচুর। এখন কাউ মারাই যাবে না। তো হাত পাকা তো মাস্ট ছিল, হাত পাখা আর বেলুনি আমার মায়ের। হ্যাঁ, পড়ে গেলে হাত পা কেটে এসছি, তার উপরেই মার। হ্যাঁ, মানে আমার ছিল আগে যে তুই দোষ করেছিস, আমি বাকিদের শুনবো না। একদম তাই, তোরই দোষ, বাকি কে কি করেছে দোষ হয়তো আমার নয়, কিন্তু আমারই দোষ। মানে এরকমই হয়েছে আর কি ছোটবেলাটা। কিন্তু ওই সময়টা মজার ছিল, মানে এইরকম ভাবে প্রেম করারও একটা মজার ছিল। এত চাপও ছিল না এখন বাচ্চাদের উপর, না এত পড়াশোনার চাপও ছিল না। পড়াশোনার চাপ খালি মনে হতো পড়াশোনাটা একটা বিশাল চাপ, কিন্তু এখন মনে হয় পড়াশোনাটা সত্যি কোনো চাপ নয়। হ্যাঁ, মানে যে বাচ্চারা এখন যেসব অবস্থা তাদের, আমাদের সময় অত সত্যি চাপ ছিল না, কিন্তু কঠিন ছিল। এখন অনেক ইজি হয়েছে, চাপ বেড়েছে। আমাদের সময় পাশ করা কঠিন ছিল, মানে ভালো মার্কস পাওয়া কঠিন ছিল, ফার্স্ট ডিভিশন পাওয়া মানে অনেক বিশাল ছিল তখন। হ্যাঁ, আমাদের সময়। কিন্তু এখন ওটা অনেক ইজি হয়েছে, রাদার দ্যান চাপটা বেড়ে গেছে আমার মনে হয়। তোমার লাইফের সব থেকে মেমোরেবল ঘটনা যেটা চোখ বুঝলেই মনে পড়ে, সেটা হতে পারে মজার, সেটা হতে পারে দুঃখের, বা সেটা হতে পারে খুব ইমোশনাল? এখন অবধি সব থেকে মেমোরেবল ঘটনা যেটা আমাকে খুব আনন্দ দেয়, যেটা আমি হয়তো রাস্তায় হাঁটতে হাঁটতে বা কোনো চায়ের দোকানে বসে বা কোনো বাড়িতে শুয়ে এবং আমি জেগে স্বপ্ন দেখতাম। কারণ আমার মনে হয় যে স্বপ্ন না, আমার মনে হয় হুইসপার করে, পেছন থেকে আসে, আমি জানতে পারবো না। যদি কোনো স্বপ্ন তোমার বাস্তব হয়, সেটা না তুমি বুঝতে পারবে না, দেখতে পাবে না যে এটা হতে চলেছে, হুট করে আসে। তো আমার একটা কাজ যেটা আমি হটস্টারে করেছিলাম, দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার, তিনবংশ ধুলিয়া স্যার ডিরেক্ট করেছিলেন। তো আমার জীবনে মানে আমি যখন
অভিনয় করতে আসি, অভিনয় করতে আসার কারণটাই তো ছিল যে আমি আমি ভীষণ সিনেমা ফ্রিক একটা ছেলে এমনিতে, মানে আমি স্কুল কাট মেরে সিনেমা দেখতে বলছিলাম তো। তো ওই সিনেমা দেখতেই যেতাম, সিনেমা 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 সিনেমা। তখন সিনেমা মানে সিনেমা আমার কাছে বড় পর্দা সিনেমা, তখন তো বড় পর্দাই সব কিছু। হ্যাঁ, তো আমি যে ওই জগতে কাজ করব এবং আমি ওই জগতে কাজ করে যখন আমি শুরু করলাম, তখন আমি, মানুষ তো স্বপ্ন দেখবেই, কিন্তু আমি সবসময় জেগে দেখতাম, আমি সবসময় চোখ খুলে দেখতাম, ঘুমের মধ্যে দেখতাম না, যাতে আমি ওটাকে বাস্তব না করতে। আমার মনে হয় জেগে দেখলে আমি বাস্তব করতে পারি, আমার মনে হয় যে জেগে দেখি স্বপ্ন। তো আমি দেখতাম যে আমি একটা কোনো এই ধরনের মানুষদের সঙ্গে কাজ করব, সেটা হয়তো হয়েছে বাস্তব। এর থেকে মেমোরেবল আমার কাছে সত্যি আর কিছু নেই। মানে এর থেকে আমি জীবন আমাকে এইটা যে দিয়েছে, তার জন্য আমি আমার জীবনের কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ দেবুদা, খুব ভালো একটা আড্ডা হলো, মানে একটা অন্যরকম আলোচনা। নইলে আমরা পার্সোনালি থাকলে শুধু সবসময় খিল্লি জানি না অন্যরকম কি না, অনেক রকম বিষয় নিয়ে আলোচনা করি, মজা কিছুই হলো কি সব মিক্স একটা আলোচনা হলো, যেখান থেকে অনেক কিছু মানে মানুষ জানতে পারলো। আমি অনেক কিছুই তোমার সম্পর্কে জানি, বা সেটা অফ ক্যামেরা থাকাই ভালো। হ্যাঁ আমাদের আলোচনা, আমাদের পিএনবিসি সব কিছুই আমাদের সেটা থাকুক, যেটা অন ক্যামেরা হলো সেটা আমার কাছে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ আমাদের পডকাস্টে আসার জন্য। তুমি আমাদের টকবকের অডিয়েন্সকে কি বলবে? আপনারা মৌনব্রত নিয়ে টকবক দেখুন, টকবক দেখতে দেখতে টক করবেন না, কারণ আমরা প্রচুর টক করি তো ওটা শুনতে পাবেন না। তা আপনারা একদম চুপচাপ টকবকটা দেখতে থাকুন। ডিসেম্বরে ওয়েট করুন, আমারটাও আসছে, কবে আমি জানি না, বলতে পারছি তো খুব তাড়াতাড়ি, তাড়াতাড়ি আসছে আর কি। আপনারা দেখতে থাকুন টকবক, সাবস্ক্রাইবটা কিন্তু করতে ভুলবেন না। পরের এপিসোড আসছে খুব তাড়াতাড়ি, ততক্ষণ স্টে টিউনড।